আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এই ক্লাসটা মোটামুটি বলা গেলে চলতরিৎ চ্যাপ্টারের হার্ট বলা যায়, যে কারশফের সূত্র। তোমরা যারা চলতরিৎ পড়েছো তারা দেখবা বইয়ে কারশফের সূত্র নামের একটা টপিকস আছে, এবং যদি তুমি কখনো কিউরিয়াস হও, তুমি যদি বইয়ের এক্সাম্পলগুলো সলভ করতে যাও, তুমি দেখবা কারশফের সূত্রের কিন্তু প্রচুর ম্যাথ আছে, এবং এক্সামে বলো, বোর্ডে বলো, বা অ্যাডমিশন টেস্টে বলো, যে কোনো জায়গায় কিন্তু কারশফের থেকে ম্যাথ আসতে পারে, এটা আসার খুবই সম্ভাবনা। আচ্ছা, কারশফের যেই সূত্রটা, এটা আগে একটু বলি কেন প্রয়োজন, কেন আমরা জিনিসটা শিখবো, আমরা পারপাসটা বুঝি যে এটা শিখার আমাদের দরকারটা কি। দেখো, আমরা নর্মালি এই কয়দিন আমরা যেই ধরনের ম্যাথগুলো আমরা সলভ করেছিলাম, ঠিক আছে, যে ম্যাথগুলো আমরা এই কদিন সলভ করেছি, আমরা এগুলো সব তোমার সলভ করেছি ওহমের সূত্র দিয়ে। ওহমস ল, যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর, এগুলো দিয়ে কিন্তু আমরা মোটামুটি সরল বর্তনীতে যত কোশ্চেন আসে ওহমের সূত্র দিয়ে এগুলো সলভ করা যায়। কিন্তু সার্কিট যদি জটিল হয়ে যায়, কমপ্লেক্স সার্কিট যদি আসে, সেখানে তোমার যদি একাধিক কোষ থাকে, একাধিক লুপ থাকে, তুমি দেখবা সামনে লুপ কি, তখন কিন্তু দেখা গেছে ওহমের সূত্রটা সেখানে কার্যকরী হয় না, এবং তখন তুমি ওই ম্যাথগুলো ওহমের সূত্র দিয়ে করতে পারবে না, তখন তোমাকে কিন্তু কারশফের সূত্রের প্রয়োগ লাগবে। এই জন্য কারশফের সূত্রটা তোমাকে অবশ্যই শিখতে হবে। আচ্ছা, তো কারশফ এর দুইটা সূত্র। প্রথম সূত্র হচ্ছে তোমার কারশফস কারেন্ট ল। ওকে, কারশফস কারেন্ট ল, বা সংক্ষেপে বলা হয় শুধুমাত্র KCL। আমরা যখন ম্যাথ করব, আমরা কারশফস কারেন্ট ল বলার দরকার নেই, আমরা ডিরেক্ট বলবো যে KCL। ওকে, তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তড়িৎ বর্তনীতে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। আবারও ভালোভাবে খেয়াল করো, তড়িৎ বর্তনীতে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। আচ্ছা, কীরকম সূত্র থেকে বোঝা যায় না? তুমি একটা জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। ধরো এটা হচ্ছে তড়িৎ বর্তনীর কোনো একটা বিন্দু ও। এই বিন্দুতে তোমার ধরো এখান থেকে কারেন্ট আসলো I1, এই রাস্তা থেকে কারেন্ট আসলো I2, এই রাস্তা থেকে কারেন্ট আসলো I3। আমরা কারেন্ট আসলো কিভাবে বুঝবো? অ্যারো সাইন দিয়ে। দেখো অ্যারো সাইনটা কোথায়? বিন্দুর দিকে, মানে কারেন্ট এই পাথে আসতেছে। আবার তুমি যদি খেয়াল করো, ধরো তুমি দেখবা, ধরো এটা হচ্ছে তোমার I4। ওকে, I4, এই কারেন্টটা তোমার বিন্দু থেকে চলে যাচ্ছে, মানে লিভিং। এই কারেন্টটা যদি তুমি হিসাব করো, ধরো এটা হচ্ছে তোমার I5, এটাও কি তোমার একটা লিভিং কারেন্ট, চলে যাচ্ছে, পয়েন্ট থেকে সরে যাচ্ছে। তো এখন সূত্র বলতেছে, যেটা বলতেছে সূত্র, যে তড়িৎ বর্তনীতে কোনো সংযোগ বিন্দুতে, এই যে সংযোগ বিন্দু ও, এখানে মিলিত যে প্রবাহগুলো, কি কি প্রবাহ এখানে মিলিত হয়েছে? I1, I2, I3, I4, I5, তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। আচ্ছা, বীজগাণিতিক সমষ্টি কখন শূন্য হয়? বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়, কিছু যোগ হয় আর কিছু বিয়োগ হয়, দুইটা যোগে বিয়োগে মিলে কিন্তু শূন্য হয়। সব যোগ করে কিন্তু তুমি শূন্য পাবা না, সব বিয়োগ করে কিন্তু তুমি শূন্য পাবা না। বীজগাণিতিক সমষ্টি শূন্য মানে কিছু জিনিস এখানে পজিটিভ আছে, কিছু এখানে নেগেটিভ আছে, টোটাল সামেশন হচ্ছে 0। তো আমরা কারশফের সূত্রে যে কারেন্টগুলো আসতেছে, ঠিক আছে, যেগুলো তোমার ইন্টারিং কারেন্ট বা যে প্রবাহগুলো আসছে, তাদের দিককে আমরা ধনাত্মক ধরব। ঠিক আছে, যে ইন্টারিং কারেন্ট যে সাইনটা, এটাকে আমরা ধরলাম পজিটিভ, এটা হবে তোমার পজিটিভ। আর যেই কারেন্টটা তোমার লিভিং,
লিভিং কারেন্ট যেটা চলে যাচ্ছে সেটা হবে তোমার নেগেটিভ। আচ্ছা, এখন সমষ্টি মানে কি, সব যোগ করতে হবে। তাহলে দেখো তোমার ইন্টারিং কারেন্ট কি I1 I2 I3, তুমি এগুলো যোগ করে দাও। I1 প্লাস I2 প্লাস I3, ক্লিয়ার? এইগুলো হচ্ছে তোমার ইন্টারিং কারেন্ট। এদের আগে কি থাকবে, তোমার পজিটিভ সাইন থাকবে। এখানে বেসিক্যালি এই প্রত্যেকটার আগে তোমার পজিটিভ সাইন আছে। ওকে, প্রত্যেকটার আগে তোমার পজিটিভ সাইন আছে। তারপরে এখন তোমার লিভিং কারেন্ট কি I4 অ্যান্ড I5। তাহলে তুমি প্লাস দিয়ে তুমি যখন I4 দিবা, I4 এর আগে কি আসবে, নেগেটিভ সাইন আসবে। তারপর দেখো তুমি যদি I5 দাও প্লাস দিয়ে, তখন তার আগে কি আসবে, একটা নেগেটিভ সাইন আসবে। এই টোটাল তোমার বীজগাণিতিক সমষ্টি কি হবে, 0। ঠিক আছে, আবারও দেখো সূত্রের সাথে মিলাও। তড়িৎ বর্তনীতে কোনো সংযোগ বিন্দুতে, এই যে কোনো সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলো কি I1 I2 I3 I4 অ্যান্ড I5। আমার এখানে তুমি চাইলে I6 I7 দিতে পারো। বীজগাণিতিক সমষ্টি মানে সবগুলো আমাকে সমষ্টি করবে, মানে সবগুলো আমাকে অ্যাড করতে হবে। এই যে প্লাস 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 সব আমি অ্যাড করলাম, এদের সবার সমষ্টি হবে 0। আর সবার সমষ্টি তখনই 0 হয় যখন কিছু ধনাত্মক হয়, কিছু তোমার ঋণাত্মক হয়। তাই আমরা যেগুলো ইন্টারিং কারেন্ট, যেগুলো আমার এই বিন্দুতে আসবে, ইন্টার করতেছে, সেই ইন্টারিং কারেন্টের সাইন আমরা ধরলাম পজিটিভ। আর যে কারেন্টগুলো আমার এই বিন্দু থেকে সরে যাচ্ছে, লিভিং, তাদের সাইনকে আমরা দিলাম নেগেটিভ। তাহলে এখন দেখো আমি এখান থেকে তাহলে কি পাবো, আমি পাবো I1 প্লাস I2 প্লাস I3, এখানে তোমার প্লাসে মাইনাসে মাইনাস I4, এখানে তোমার প্লাসে মাইনাসে মাইনাস I5 ইজ ইকুয়াল টু 0। অতএব I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু I4 প্লাস I5। ক্লিয়ার? এই হচ্ছে তোমার দেখা। এখন দেখো এই কারেন্টগুলো কিন্তু সব ইন্টারিং কারেন্ট, এই প্রত্যেকটা কারেন্ট কি তোমার এখানে এন্টার করতেছে, আর এই প্রত্যেকটা কারেন্ট কি এখানে তোমার বিন্দু থেকে লিভ করতেছে। তাহলে সামেশনস অফ I, এখানে তুমি দিতে পারো এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ I লিভিং কারেন্ট। অর্থাৎ এই কারশফের সূত্র থেকে আলটিমেটলি এইটাই বলা যায়, যতগুলা কারেন্ট একটা বিন্দুতে প্রবেশ করবে তাদের সবার যোগফল, আর যতগুলো প্রবাহ ওই বিন্দু থেকে সরে যাবে তাদের সবার যোগফল সমান। ওকে, এই হচ্ছে তোমার KCL। এখন আমরা দেখব KVL। তো স্টুডেন্টস দেখো যে KVL, কারশফ ভোল্টেজ ল, এটা কারশফের দ্বিতীয় সূত্র নামে পরিচিত। এই সূত্রের অ্যাপ্লিকেশনটা বেশি, ঠিক আছে? প্রথমটাও তোমার লাগবে, তবে এইটা খুব বেশি তোমার অ্যাপ্লিকেশন লাগে, তাই এটা ভালোভাবে বুঝতে হবে। এটা লুপ রিলেটেড আর কি। বিবৃতি কি, সূত্রটা কি বলতেছে, যে কোনো আবদ্ধ বর্তনীর, আবদ্ধ বলতে একটা ক্লোজড লুপ, আমি একটু পর দেখাবো ক্লোজড লুপ কি। কোনো আবদ্ধ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফল, মানে ওই রোধগুলোতে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে তা গুণ হবে, রোধ আর ওই প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান হবে। বিবৃতিটা এটা এখান থেকে বোঝা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? তুমি এই ল্যাঙ্গুয়েজটা থেকে এই KVL বোঝা এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। তো তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো তোমার এখানে একটা রোধ আছে R1, একটা রোধ আছে R2, তড়িৎচালক শক্তি আছে তোমার এখানে E। সিম্পল একটা লুপ। আচ্ছা, এটা একটা আবদ্ধ লুপ। আবদ্ধ মানে দেখো তুমি এই বর্তনীতে কোনো ফাঁকা অংশ নেই, ঠিক
ঠিক আছে, একদম তোমার পুরো সার্কিটটা এখানে কানেক্টেড। যদি এটা আবদ্ধ লুপ না হতো তাহলে তোমার লুপটা দেখতে কিছুটা তোমার যে এরকম হতো। ধরো R1 আছে, R2 আছে, তুমি এখানে তুমি যে ব্যাটারি কানেক্ট করলা, বাট এটা কানেকশন নাই, তখন এটা আবদ্ধ হবে না, তখন এটা কোনো আবদ্ধ হবে না। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এটা আবদ্ধ নয়। ঠিক আছে, এটা আবদ্ধ নয়। তো তোমার কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করার মানে কেভিএল অ্যাপ্লাই করার প্রথম কন্ডিশনই হচ্ছে বর্তনী আবদ্ধ হতে হবে, মানে ক্লোজড একটা সার্কিট হতে হবে। ক্লোজড সার্কিট না হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এখন ধরো এখানে কারেন্ট যাচ্ছে তোমার আই। আচ্ছা, এখন কারশফ কি বলতেছে যে কোন আবদ্ধ বর্তনীর বিভিন্ন অংশে, দেখো এই অংশে একটা রোধ R1, এই অংশে একটা রোধ তোমার R2, তাহলে বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফল। তাহলে এই রোধ R1, তার আনুষঙ্গিক প্রবাহ কি I, তাহলে এদের গুণ করতে হবে। তাহলে কারশফের কেভিএল অনুযায়ী তুমি এখানে যে জিনিসটা বলতে পারো সেটা হচ্ছে IR1, তারপরে কি IR2, এদের যে গুণফলটা তুমি পেলা, এদের গুণফলের কি করতে হবে, বীজগাণিতিক সমষ্টি, মানে এদেরকে তুমি যোগ করতে হবে, সমষ্টি করলাম। এই সমষ্টিটা কার সমান হবে, মোট তড়িৎচালক শক্তির সমান। মোট তড়িৎচালক শক্তি কি ই, তাহলে সমান সমান ই। এই হলো তোমার কেভিএল, একদম সিম্পল একটা ভাষায় এটা হচ্ছে তোমার কেভিএল। ওকে, এখন দেখো তুমি এখান থেকে যে জিনিসটা লিখতে পারো যে IR1 প্লাস IR2 মাইনাস ই সমান সমান 0। এই ইকে এখানে এনে আমরা দিতে পারি। এখন কেভিএল এইভাবেও অ্যাপ্লাই করা যায়, অথবা কেভিএল অ্যাপ্লাই করার আরও একটা টেকনিক হচ্ছে কি, তুমি যে লুপটা, সেই লুপে হয় ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীতে তুমি ঘুরো, ঘুরলে তুমি কেভিএল পেয়ে যাবা। টেকনিকটা দেখো, ধরো আমি যদি এই সার্কিটটাতে এইভাবে ঘুরতাম, ঠিক আছে, আমি যদি সার্কিটটাতে এইভাবে ঘুরতাম, তাহলে আমি এখানে যদি ঘড়ির কাঁটার দিকে যদি আমি এখানে ঘুরতাম, তাহলে আমি কি পেতাম, আমার কারেন্টের যে ডাইরেকশন আই, সেটা আমার এই যে ঘোরার দিকের সাথে ঠিক আছে না, হিসাবটা বুঝতে হবে, আমি একটু পরে দেখাবো। আমার এই কারেন্টের যে ডাইরেকশনটা আই, সেটা তোমার এই ঘড়ির কাঁটার দিকের সাথে মিল আছে কিনা বলো। কারেন্ট কিন্তু ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছে, তাহলে তুমি যে লুপের ডাইরেকশনটা ধরলা, সেই লুপের ডাইরেকশনের সাথে কারেন্টের ডাইরেকশন কি মিলে গেছে, অর্থাৎ এটা তোমার পজিটিভ হবে। তাই প্লাস IR1। তারপর দেখো এইখানে এই কারেন্টের ডাইরেকশনে যে I আর এই R2, এটাও তোমার ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ লুপের সাথে কারেন্ট ডাইরেকশন মিলে গেছে, তাহলে হবে প্লাস IR2। রোধ সব শেষ, রোধ আর আনুষঙ্গিক প্রবাহের শেষ। এখন তোমার এই লুপটা, তুমি যে লুপটা কমপ্লিট করবা, সেই লুপের তোমার যে অ্যারো সাইনটা বা তড়িৎ প্রবাহের যে বিষয়টা, সেটা প্রথম কোথায় প্রবেশ করবে সেটা দেখো। প্রথম প্রবেশ করতেছে কিন্তু তোমার এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্তে। ব্যাটারির কোথায় প্রবেশ করতেছে, আগে তোমার নেগেটিভ প্রান্তে। তো যদি নেগেটিভ প্রান্তে প্রবেশ করে, তখন তোমাকে বলতে হবে মাইনাস ই সমান সমান 0, আর কোনো টার্মিনাল নাই। এই হচ্ছে তোমার কেবল। দেখো এই জিনিসটা আর উপরের যে জিনিসটা একদম কার্বন কপি, একই জিনিস। হয়তো কেউ এই জায়গাটায় একটু দ্বিধাদ্বন্দ্বে আছো, বাট আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাই। দেখো, ধরো তোমার এখানে একটা লুপ আছে, দেখো এখানে 3টা রোধ দিলাম, R1, R2, R3। এটা হচ্ছে প্রথম তড়িৎচালক শক্তি E1, এটা দ্বিতীয় তড়িৎচালক শক্তি E2। আচ্ছা, এখন ধরো তোমার
প্রথম যে তড়িৎচালক শক্তি সেখান থেকে তোমার তড়িৎ প্রবাহ আসতেছে তোমার I1, দ্বিতীয় যে তড়িৎচালক শক্তি, তো একটা টেকনিক হচ্ছে সবসময় পজিটিভ থেকে কারেন্টকে তুমি বের করবা, নেগেটিভে প্রবেশ করাবা। তাহলে এখানে তোমার কারেন্ট ধরো I2, আর এই যে এখানে I1 আসলো, এখানে I2 আসলো, একত্রে তারা এখানে ধরো চলে গেল তোমার I3 নামে। আচ্ছা, এখন তুমি যখন KVL অ্যাপ্লাই করবা, হিসাবটা বুঝতে হবে তোমাকে। যখন তুমি KVL অ্যাপ্লাই করবা তখন তুমি ধরো, আমরা যদি এইটা একটা লুপ, আবার এটাও একটা লুপ, আমি তোমাকে দুইটা লুপের KVL শিখিয়ে দিচ্ছি। তুমি নাম দাও, লুপটার নাম দাও। ধরো এই পয়েন্টটার নাম দাও তুমি A, এই পয়েন্টের নাম দাও B, এই পয়েন্টের নাম দাও C, এই পয়েন্টের নাম দাও D। তেমনি তুমি এই পয়েন্টের নাম দাও E, আর এই পয়েন্টের নাম দাও F। ওকে, এখন তোমাকে KVL অ্যাপ্লাই করার জন্য কি কাজ করতে হবে? যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু ঘড়ির কাঁটা বা ঘড়ির কাঁটার বিপরীত যে কোনো একদিকে তোমাকে ঘুরতে হবে। তো ধরো আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তুমি যদি প্রথম লুপে ঘড়ির কাঁটার দিকে ঘুরো, তুমি দ্বিতীয় লুপেও ঘড়ির কাঁটার দিকেই ঘুরবা। এক লুপে ঘড়ির কাঁটার দিকে আর আরেক লুপে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরো না। আচ্ছা, এখন দেখো কি হবে। আমার প্রথম বর্তনীটা কি? A B C, মানে প্রথম বদ্ধ বর্তনী A B C D। দেখো এ থেকে শুরু করছো A B C D, আবার তোমাকে এতে ঘুরে আসতে হবে, তা নাহলে বদ্ধ বর্তনী হবে না। অর্থাৎ A B C D A, এই বদ্ধ বর্তনীতে, ওকে, এই বদ্ধ বর্তনীটা তুমি যদি খেয়াল করো তাহলে তুমি দেখো এখন তোমার লুপের দিকের ঘোরার সাইনটা কিরকম? ঘড়ির কাঁটার দিকে। কিন্তু দেখো যে গ্রিন যেই কালারটা, এটা দিয়ে বোঝা যাচ্ছে লুপের ঘোরার দিক হচ্ছে ঘড়ির, মানে লুপে আমি যেভাবে ঘুরবো সে ডাইরেকশনটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। কারেন্ট কিন্তু ঘড়ির কাঁটার দিকেই যাচ্ছে, দেখো। তাহলে এই লুপের ডিরেকশনের সাথে কারেন্টের ডিরেকশন মিলে গেল না? তাহলে এটা হবে তোমার, আর এই R1 রোধে কারেন্ট কত? I1, তুমি পাচ্ছ পজিটিভ I1 R1। তারপরে আসো, তুমি যখন A থেকে B গেলা, এখন তোমার কোথায় আসতে হবে? B থেকে C তে আসতে হবে। তো তুমি যদি B থেকে যদি C তে আসো, সেখানে কারেন্টের ডাইরেকশন কি? I3, সেটা ঘড়ির কাঁটার দিকে। তোমার লুপও কিন্তু ঘড়ির কাঁটার দিকে তুমি ঘুরতেছো, তাহলে লুপের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন কিন্তু তোমার মিলে গেল। তাহলে I3 ইন্টু R3, এই গুণফলটা কি হবে? প্লাস হবে। তাহলে I3 R3। ক্লিয়ার? তারপর তুমি B থেকে যখন C তে ঘুরলা, এবার আসো তুমি C থেকে D। C থেকে D তে এখানে কোনো রোধ নেই। রোধ না থাকলে সেখানে তোমার কারশফের যেই হিসাবটা কি, রোধের সাথে প্রবাহ গুণ করতে হবে। যেহেতু রোধই নেই, তাহলে এখানে তোমার প্রবাহ গুণ করার কিছু নেই। এবার আসো তুমি D থেকে A। D থেকে A তে তুমি যদি ঘুরে চলে আসো, তোমার লুপ কমপ্লিট। বা D থেকে A তে প্রবেশ করার সময় তোমার এই লুপের ডিরেকশনটা আর কারেন্টের ডিরেকশনটা খেয়াল করো। ব্যাটারির কোথায় আগে প্রবেশ করবে? কোষের কোথায় আগে প্রবেশ করবে? এই নেগেটিভ প্রান্তে। তাই তোমাকে এখানে দিতে হবে -E1। এই হচ্ছে তোমার 0। এই হলো তোমার KVL, কারশফের ভোল্টেজ সূত্র। এভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হয়। তাহলে এখান থেকে তুমি এখন তখন কি বলতে পারতা? যে I1 R1 প্লাস I3 R3 ইজ ইকুয়াল টু E1। দেখো এই বর্তনীতে, এই আবদ্ধ বর্তনীতে তুমি যদি এই পাশটা ভুলে যাও, দেখো স্টুডেন্ট, তোমরা যদি এই পাশটা ভুলে যাও তাহলে তোমরা কি দেখবা? এটা একটা বদ্ধ বর্তনী, এখানে রোধ কি? R1 R2। প্রথম রোধে কারেন্ট কি? I1, তাহলে I1 R1। দ্বিতীয় রোধে কারেন্ট কি? I3 R3। এই এদের আনুষঙ্গিক রোধ আর প্রবাহের গুণফলের সমষ্টি কার সমান? তড়িৎচালক শক্তির সমান। এইভাবে অ্যাপ্লাই করতে হয়। এবার তুমি আসো দ্বিতীয় লুপটাতে। দ্বিতীয় লুপটাতে তুমি যদি আসো তাহলে কি? BEFCB। দেখো BEFCB, এই বদ্ধ বর্তনী তুমি যদি খেয়াল করো, তাহলে তোমার লুপের ঘোরার, তুমি কিভাবে ঘুরতে হবে? তোমাকে ঘুরতে হবে কিন্তু ঘড়ির কাঁটার দিকে। বিষয়টা বুঝতে হবে, তোমাকে ঘুরতে হবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে তুমি যখন B থেকে E তে যাবা, তুমি তাহলে B থেকে E তে আসো। কারেন্ট কিভাবে আসতেছে স্টুডেন্টস?
কারেন্ট আসতেছে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে তোমার লুপের ডিরেকশন যেটা তুমি ফিক্সড করে দিছো সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, বাট কারেন্ট আসতেছে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এখানে কন্ট্রাডিকশন হলো, তো এখানে তোমার নেগেটিভ আসবে। তাহলে তুমি এখানে পাচ্ছ -I2R2। তারপরে দেখো তুমি ই থেকে কোথায় আসবা, বি থেকে ইতে যাওয়ার পর তুমি ই থেকে এফে আসবা। ই থেকে এফে যাওয়ার সময় তুমি ব্যাটারির আগে কোথায় প্রবেশ করবা, পজিটিভ প্রান্তে নাকি নেগেটিভ প্রান্তে? আমরা প্রবেশ করব পজিটিভ প্রান্তে। তাহলে আমাদেরকে বলতে হবে এখানে +E2। তারপরে দেখো এফ থেকে কোথায় আসবো, সিতে আসবো। এফ থেকে সিতে আসি, এখানে কোনো রোধ নেই, তাই আমার এখানে কোনো সমস্যা নেই। এবার আমি সি থেকে বিতে আসি। সি থেকে বিতে আসলে আমার লুপ কমপ্লিট হয়ে গেল, আমার ঘূর্ণন কমপ্লিট। বাট সি থেকে যখন আমি বিতে যাব, আমার লুপের দিক ঘড়ির কাঁটার দিকে, বাট কারেন্ট আসতেছে কিভাবে স্টুডেন্টস, ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো বি থেকে সি কারেন্ট আসতেছে ঘড়ির কাঁটার বিপরীতে, লুপের ডাইরেকশন ঘড়ির কাঁটার দিকে। তাহলে এখানে মাইনাস আসবে, তাহলে -I3R3 = 0। তো তুমি এখান থেকে বলতে পারো যে I2R2 প্লাস I3R3 = E2। অর্থাৎ আমরা যদি এখন এই লুপটা যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা এখানে দেখব আমার এই লুপটাতে, শুধুমাত্র আমার এই লুপটাতে রোধ কি R2 আর R3। R2 রোধের কারেন্ট কত, I2, তাহলে I2R2। R3 রোধে কারেন্ট কত, I3R3। এদের সামেশন কার সমান, তড়িৎচালক শক্তি E এর সমান। এটাই ছিল কারশফের ভোল্টেজ ল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ বোঝানোর। তারপরেও তোমরা যদি না বুঝো ভিডিওটা বারবার দেখো আর বইটা রিডিং করলে আশা করি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে কারশফের সূত্রের আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করব। থ্যাংক ইউ স্টুডেন্টস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।